নিমজ্জন লিখেছেন ফাবিহা মম, পর্ব সংখ্যা ২। এই ছোট্ট এইটুকুর নাম শুনলে এখনো যে ওর অন্তরাত্মা কেঁপে ওঠে, সেখানে এই একই বাড়িতে একই ছাদের নিচে থাকবে কি করে? দুশ্চিন্তার প্রবল পীড়ার পিষ্ট হইয়া আছে প্রিয়া। বিবেক সম্পন্ন মন্ত্রী বারবার জানান দিচ্ছে এখানে আসা বোধহয় ঠিক হয়নি। বাবা ও বাসার দিকটা চিন্তা করলে সেখানেও রয়েছে গভীর আতঙ্ক। কিভাবে ওই উগ্র মেজাজি বদখত লোকটার কাছ থেকে ৭ সমুদ্র ১৩ নদীর মতো ব্যাপক দূরত্ব বজায় রাখা যায়? শুনে গুণে ৪ বছর অতিক্রম করার পর অবশেষে বোধহয় মুখোমুখি হতে চলেছে ফিহে। শুধু আবছা মনে আছে, ঘালুর মতোই চেহারার একটা আলাদা গাম্ভীর্য বিদ্যমান, তবে পাথরপিণ্ডের মতো রুক্ষ সেই মুখ কখনো হাসে না। প্রখরদীপ্ত বুদ্ধির ছাঁচে এপর ওপর করা হিমশীতল দুটো চাহনি, সহজে তাকানো যায় না। চোয়ালে নিখুঁত একটা ধারালো ভাব, যা ভয়াবহ রাগের স্ফুরণে থরথর করে নিচের ঠোঁটটাই শুরুতেই কেঁপে ওঠে। ছোট থেকে এই একটি মাত্র ব্যক্তিকে নিষ্ঠুরতম ভাগের মতো ভয় পায় ওরা। শুধু ওরা না, প্রায় সবাই ভয় পায়। এই কারণে খালামণিও বেশি ঘাঁটতে চায় না নিচের গর্ভের পুত্রকে। কেমন যেন অদ্ভুত বিচিত্র আকারের মাঝে নিজের সবটুকু বৈশিষ্ট্য চেপে রাখে এই উদ্ভট লোকটা। অথচ উদ্ভট ট্যাগ পাওয়া এই অন্তমূর্খ লোকটি কিনা আত্মীয়তার দিক থেকে ওর ভীষণ কাছের কেউ। ছাদের রেলিং ধরে নীল শামিয়ানার অসীম আকাশে চিন্তাবিদ্ধ নয়নে বহু বড় বড় ভাবনা কষছে ও। একঝাঁক সমান সুন্দর ঝলমল করা কৃষ্ণাভ কেশমুক্ত আকাশে প্রফুল্ল চিত্তে উঠছে। আকাশের আসমানি রঙের সঙ্গে পাল্লা দিয়ে নীল আসমানি রং ওভারসাইজ কামিজ, নিচে সাদা রঙের ঢিলে পাজামা, সাদা নীলের মিশেলে সুতির পাতলা ওড়নাটা গলায় এক পাক পেঁচিয়ে বুকের দুপাশে ঝুলিয়ে রাখা নানা ভাইয়ের হঠাৎ মৃত্যুর পর আর কখনো সাক্ষাৎ হয়নি এই ছোট্ট পরিবারটির সঙ্গে। ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব বেশ স্বল্প হলেও প্রকৃতি উদ্ভব নানা জটিল ব্যস্ততার দরুন মোলাকেতের সুযোগ ছিল অতি ক্ষীণ। ডুপ্লেক্স এই ছিমছাম সুন্দর আভিজাত্যে রাঙা বাড়িটি কোনো বিখ্যাত শিল্পীর রংতুলিতে আঁকা সুনিপুণ চিত্রপট। পুরো বাড়িটাই এক চক্কর দিয়ে এর সৌন্দর্য লীলায় চোখ দুটো মুগ্ধ। বাড়ির চতুর্দিকে ৮ ফুট উঁচু পাঁচিলে ঘেরা দুর্ভেদ্য বেষ্টনী রয়েছে। পাঁচিলের মাথায় শত শত ধারযুক্ত সুচালো তারকাঁটা বিদ্ধ থাকার পাশাপাশি নিশ্চিদ্র নিরাপত্তার জন্য দিনরাত পাহারা দিচ্ছে দক্ষ অস্ত্রধারী গার্ড। চতুর্দিকে সিসিটিভি ক্যামেরার দূরদর্শী কর্মকাণ্ডের সঙ্গেও বাড়ির বিশ্বস্ত ও বহুদিনের পুরনো কাজের লোক সুফিয়া খানম আছেন, যিনি একাই ১০০ কথাটির জন্য জুৎসই ও খাপে খাপ। এখানে দাঁড়িয়ে কি করছিস? বাতাসের ঝাপটায় চট করে অমন প্রশ্ন শুনে মুখ ফিরিয়ে পিছু চায় ফিহা। ছাদ খোলা দরজাটি দিয়ে প্রবেশ করতে করতে ফিমা প্রশ্নটি করেছে। ফিহা মুখ ঘুরিয়ে আবারও আকাশপানে চোখ ফেলে বলে, কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। ছাদটা খুব সুন্দর। কথার বাজে মিথ্যার একটা অস্পষ্ট মিশ্রণ টের পেয়ে চোখ খাটো করে ফিহা। বুকে হাত ভাঁজ করে সেও রেলিংয়ের কাছাকাছি এসে ফিহার ডান পাশটা দখল করে বলল, তুই এখন সাইদ ভাইয়ের কথা ভাবছিস? মিথ্যা বলিস না। তোর মিথ্যা ধরার মতো সুন্দর গুণটা আমার আছে। তড়াক করে বাঁ পাশটায় ইতস্তত নজরে তাকালো ও। মিথ্যা ধরার মতো আশ্চর্য গুণ যে ফিমা আপুর আছে সেটা প্রায় ভুলতেই গিয়েছিল সে। ফিহা মুখ ফিরিয়ে বোতলের চিপিটা লাগাতে লাগাতে বলল, মন চাচ্ছে এক্ষুনি ওই রুমটা থেকে ১০০ হাত দূরে চলে যাই। আমার জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে নিচের কোনো একটা স্টোর রুমে জায়গা বুঝে নিই। খালামণি কেন কাজটা করলো আমার রুমটার মাঝে? তোমার রুমটা বামে আর শুরুর রুমটা তাকেই দিল। কেন যে করলো কাজটা? অসহ্য। ফিমা মাঝখানে ভুল শুধরে দিয়ে বলল, বেশি বক বক করছিস। তাকে কেন রুম দেওয়া হয়নি? এই রুমটা শুরু থেকেই তার ছিল। তাকে কোনো রুম দেওয়া হয়নি। এই রুমটা শুরু থেকেই তার ছিল। বরং আমরাই ছুতো দেওয়া
মেহমানের মতো তার বাড়ির অন্ন ধ্বংস করতে এসেছি। খালামণি সেফটির কথা চিন্তা করেই তোর আর আমার রুমটা দোতলায় শিফট করেছে বুঝলি। বাড়তি পেঁচাল পেরে মাথা খারাপ করিস না। কথাগুলোর যৌক্তিকতা টের পেয়ে আর এই প্রসঙ্গে কথা বাড়াতে ইচ্ছে হচ্ছে না ফিহার। ও দুটো যে গেস্ট রুম ও স্টাডি রুমের মতো ওই লোকটা ব্যবহার করে এসেছে এটাই হচ্ছে চূড়ান্ত অকাট্য সত্য কথা। না চাইতেও এখন দেখা হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর সম্ভাবনা রয়েছে। রাতে খাবার টেবিলে নানান ফসরা সাজিয়ে ডাক পড়ল ফিহার। নিচ থেকে খালামণির ব্যক্তিগত দূত হিসেবে নিয়োজিত সুফিয়া খানম ধপায় দরজায় করাঘাত করে ফিহারের দৃষ্টি আকর্ষণ করে বলে, আপাই তোমারে খাইতে ডাকে, আইও। আলমারিতে কাপড় তুলতে তুলতে ব্যস্ত ফিহা চটজলদি স্বরে বলল, ঠিক আছে আপনি নিচে যান খালা, এই ব্যাগের কাপড়গুলো গুছিয়ে আমি এক্ষুনি চলে আসছি। ফিহা তখনও বুঝতে পারেনি সুফিয়া খানম এক কথার মানুষ। তাকে যা আদেশ করা হবে তা পালন করবেন মর্মে মর্মে, অক্ষরে অক্ষরে। তিনি জানু ভঙ্গিতে ফিহার হাত থেকে কাপড় সব নিয়ে নিজেই একটার পর একটা আলমারিতে তুলতে দিতে লাগলো, তাও পটাপট। অবাক হয় ফিহা। সুপিয়ার দিকে তাকালে সুপিয়া অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে ঘোষণা দিলেন, আপাই ডাকে, এক্ষণ নিচে যাও, আমি এইখানকার কাম দেখা দিমু। এখন খাওনের সময় কোনো কাম করন লাগবো না, যাও। বয়স 40-এর গণ্ডি পেরোনো তাগড়া শরীরের একজন তেজস্বিনী নারী। পরনে ওনার আটপৌরে সাদা রঙের শাড়ির সোনালি পাড় ভীষণ বিবর্ণ হয়ে ফিকে দেখাচ্ছে, তবে ধোপদুস্তর পরিষ্কার এবং বাইরে থেকে বেশ পরিচ্ছন্ন বলা চলে। দেহের জেল্লাহীন চামড়া দেখলে বোঝা যায় একসময় বেশ রূপবতী ছিলেন, তবে ভদ্রমহিলা আজ বয়সের গুরুভারে কাঠখোট্টা ধাঁচের নারীতে পরিণত হয়েছে। চুলে এখনও সফেদ পাক ধরেনি, কানের কাছে দু একটা সাদা চুল উকি দিচ্ছে, তবু সেটি যেন আলাদা একটা স্ত্রী বোঝাতে উদ্যত। এ বাড়ির একজন একনিষ্ঠ বেতনভোগ কাজের মহিলা বলে পরিচয় দিলেও কোনোদিন বুঝতে দেননি আফসানা কাদির। কিন্তু তাতে এক বিন্দু আপোষ করেন না বিবেকসম্পন্ন আফসানা। সেই সুফিয়া খানমের স্বাভাবিক কথাটা আজ্ঞাস্বরূপ পালন করে নিচে চলে যায় ফিহা। ডাইনিং টেবিলের কাছে আসতে বুকটা আবার অজানিত সংখ্যায় সংকুচিত হয়ে আসে ওর। দীর্ঘ 4 বছর পর এমন একটা ব্যক্তির সামনে হয়তো পড়তে চলেছে যে কিনা দু চোখে ওকে সহ্য করতে পারত না। কেন পারত না তা নিয়ে আজও রয়েছে অমীমাংসিত রহস্য। জানার চেষ্টা অবশ্য করেছিল, কিন্তু ব্যর্থ মুখ নিয়ে ফিরে আসতে হয়েছে ওকে। ফায়ে ডাইনিং টেবিল সংলগ্ন চেয়ারের কাছে ঘেঁষতেই আর চোখে দেখল নির্দিষ্ট চেয়ারটা খালি। তার মানে ভয়াবহ ওই মানব ভাগটা এখনও চেয়ারে ঝাঁপিয়ে পড়েনি। ফিহা ফোঁস করে শান্তির পশমে দম ছাড়তেই চুপচাপ খালামণির বাঁদিকের চেয়ারে বসে পড়ল। আয়াতাকার টেবিলের প্রশস্ত অংশে গৃহকর্ত্রী চেহারায় বসে আছেন আফসানা কাদির। প্রিয় বঞ্জির প্লেটে খাবার বেড়ে দিতে প্রশ্ন করলেন তিনি, তোদের বাবার সঙ্গে একটু আগে কথা বলেছি বুঝলি, আমার বাড়িতে 1 মাস থাকবি, এটাই ফাইনাল করে দিলাম। সামনে দীপের বিয়ে আসছে, সেখানে এমনিতেই যেহেতু যাওয়া পড়বে, তাই আমি চাচ্ছি না ডাবল জার্নি করে ঝামেলা বাড়ানো। প্রয়োজনে আমার সাথে তোরা 2 বোন এখান থেকে রওনা দিচ্ছিস, শুরু কর। ফিমা সবে খাবারের লোকমাটা মুখে তুলে নিয়েছিল, ঠিক তখনই ওর উজ্জ্বল মুখটা অনুজ্জ্বল চাঁদের মতো মিলিয়ে যায়। মুখ ফুটে বলতেও পারছে না, কেন খালামণি 1 মাস কেন? আমি এখানে 1 মাস থাকবো না। খাবার চিবোতে থাকা খালামণির দিকে ফিহা একটা অপ্রস্তুত প্রশ্ন ছুঁড়ে মারল, আমি কি তাহলে কলেজে যাব না খালামণি? কলেজের তো চূড়ান্ত এক্সামের জন্য আর বেশি দিন বাকি নেই। বইপত্র খাতাসহ কলেজের ইউনিফর্মটাও আমি আনিনি। আফসানা সেটা শুনে যোগ্য জবাবে বললেন, অবশ্যই কলেজে যাবি না কেন? বাসা থেকে কলেজের যাবতীয় জিনিসপত্র আনার জন্য মকবুলকে পাঠানো হবে। তাছাড়া পরনের জামা কাপড় বাড়তি কিছু লাগলে সেটা আমি এখান থেকে কিনে দিতে পারবো, ওসব নিয়ে তোদের ভাবতে হবে না। খা। ফিহা বিসমিল্লা বলে খাবার শুরু করলেও ওর চোখ বারবার শূন্য চেয়ারটার আশেপাশে ঘুরপাক খাচ্ছে।
এই বদক্ষত লোকটা যেন দেরি করে আসে। ছোটবেলায় একবার দেখেছিল টেবিলের একবারে শেষ প্রান্তে সবার কাছ থেকে আলাদা হয়ে একদম শান্ত মুখে খাবার খেতে লোকটাকে। খাবার সময় টু শব্দ করা যেন মহাদণ্ডীয় অপরাধ। এমন অমানবিক সব আচরণের জন্য প্রায়শই দেখত খালুজান ভয়ঙ্করভাবে তার পুত্রধনকে শাসিয়ে যাচ্ছেন। কি যে ভয়াবহ লাগতো তখন দৃশ্যটা। অন্যদিকে সর্ষে ইলিশে গরম ভাত মাখানো খাবারটা গলা দিয়ে নামছে না ফিমার। 1 মাস থাকাটা তার জন্য অগ্নিকুণ্ডে পা টিপে টিপে চলার সমান। ভুল করেও যদি ওর গোপনতম ব্যাপারটা কেউ বুঝে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম মহড়া ওর উপর দিয়ে পিষে যাবে। বাঁচবে না, একদণ্ড বাঁচবে না। আফসানা বেশ শান্তভাবে খাবার খেলেও তার দুর্বোধ্য অন্তর্দৃষ্টি তড়াক করে পিমার দিকে থামল। কেমন যেন মুখে কালো করে রেখেছে মেয়েটা। ছোট বোন নাজনীনের মেয়ে দুটো তার নিকট পৃথিবীর মেরুর 2 ভিন্ন ছবি। সবচাইতে বেশি চিন্তিত হয়ে আছেন ফিমার জ্ঞানের প্রতি। ফিমার সহজাত চলচলন বেশ আধুনিক এবং কথাবার্তাও উগ্র ও অকোমল। আচরণে কেমন একটা চিত্তক্ষোভের প্রকাশ পায়। সারাক্ষণ চোখ দুটো হিংসার অনলে দপদপ করে জ্বলে। ব্যবসায়ী মহলে অসংখ্য মানুষের সঙ্গে মেলামেশা করার ফলে অভিজ্ঞ চোখ দুটো কারো চেহারা দেখলেই কিছু কিছু ব্যাপার আঁচ করে নেয়। এই ফিমা, কাল কলেজে আছে? ইচ্ছে করে বাজিয়ে দেখার জন্য প্রশ্নটা ছুড়ে দিলেন আফসানা। কিন্তু ফিমার মন সদ্দূর রাজ্যে ডুবে থাকার জন্য শুনতে পায়নি। ফিহা টেবিলে দুটো চাপড় মেরে শব্দ উৎপন্ন করলে মৃদু কেঁপে উঠল ফিমা। সঙ্গে সঙ্গে খালামণির দিকে উদ্যোগ দৃষ্টি বুলিয়ে ফিহার দিকে তাকিয়ে বলে, কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে। খালামণি জিজ্ঞেস করছে, কাল কি তোমার কলেজ আছে? আফসানা পুরোপুরি নিশ্চিত হয়ে আগের মতোই স্বাভাবিক রূপে খেয়ে যাচ্ছেন। ফিমার মধ্যে যে গুরুতর কোনো গাপলা আছে সেটা ওর অন্যমনস্ক ভঙ্গিমা দেখে শতভাগ বুঝে গেছেন তিনি। ওদের দুজনকে কথা বলা বাদ দিয়ে খাওয়ার জন্য তাগাদা দিতেই সিঁড়ি দিয়ে সুপিয়া নামতে নামতে জানালেন, আপা, বাবার একটা ফোন কইরা জিগামো কই আছে? রাত 10টা বাইচা যাইতেছে, এখনও তো বাবার আইলো না। ফোন করি বাবা দিয়ে কাকে বোঝানো হয়েছে সেটা বুঝতে একটুও কসরত হলো না ফিহার। মানুষটা বাড়ি নেই বলে এখনও সামনে পড়েনি তার। আফসানা কিছুক্ষণ ভেবেচিন্তে গম্ভীর স্বরে কিছু বলতে উদ্যত হবেন, ঠিক তখনই পাখির কিচিরমিচির করতানে দরজার ওদিকটা গম গম করে উঠেছে। সবার দৃষ্টি যখন সদর দরজার দিকে, বাইরে থাকা আগন্তুকের পানে, ঠিক তখনই ভেতরটা ধক করে কাঁপন ধরল ফিহার। লোকমাটা মুখে নিয়ে স্তম্ভিতের মতো থমকে গেলে কর্ণকুহরে সুফিয়ার হাস্যবদনে বলা কথাগুলো শুনতে পায়। এত দেরি করলা কে? তোমার মায়ে তো এখনই কল দিয়া ফালাইছিল। এত রাত কইরা আইলে চলবো? টেনশন লাগে না? আইও। ফিহা জড় বুদ্ধির মতো কুকড়ে গিয়ে চোখটা প্লেটের দিকে স্থির করে রাখলো। পারছে না এক্ষুনি চুমন্তর চু বলে অদৃশ্য ম্যাজিকের মতো এখান থেকে উদাও হয়ে যেতে। না পারছে ঠাস করে খাবারটা ছেড়ে এখান থেকে উঠে পড়তে। বাদিকে তাকিয়ে আগত লোকটার দিকে একটু দেখার চেষ্টা করলো না ও। বুকের খাঁচায় আবদ্ধ মাংসল যন্ত্রটা পাগলের মতো ধাপাধাপি শুরু করেছে এখন। প্রচণ্ড অস্থির হয়ে ভেতরটা শুকিয়ে যাওয়ার মতন জানান দিতেই হঠাৎ শানিত দীপ্ত কণ্ঠস্বর গাম্ভীর্যের সাক্ষ্য ফেলে বলল, আমার জন্য টেনশন করতে নিষেধ করেছি, আমার জন্য টেনশন করতে নিষেধ করেছি। যে যার মতো খেয়ে নিলে প্রবলেম হবার কথা না। কথাটা যাকে উদ্দেশ্য করে বলা হলো সেই ব্যক্তিটি আফসানা বৈকি। তবে কথাটা উপর্যুপরি বুঝতে পেরে খাওয়ার প্রতি এমন তীব্র মনোযোগ দিলেন যেন পৃথিবীর অন্যতম প্রধান কাজ শুধু খেয়ে চলা। ফিহা না চাইতেও নিষিদ্ধ কর্মের প্রতি প্রবল আকর্ষিত হয়ে বা চোখের কোণা দিয়ে চাইল। সুবলিষ্ঠ কঠোরপোক্ত দেহটা ইস্ত্রিযুক্ত সাদা শার্টে ঢেকে আছে, সঙ্গে ফরমাল কালো ফুল প্যান্ট। ফ্লোরে হাঁটু ভেঙে একটু ঝুঁকে জুতার ফিতা খুলছে।
মাথার রেশম তুল্য চুলগুলো অতিমাত্রায় পাতলা, সুন্দর ও এনার্জি বাল্বের আলোয় ঝলমল করছে প্রচুর। দু হাতের কোনোই অংশে সাদা স্লিভ দুটো সুন্দর করে গুটিয়ে রাখা। বাঁ হাতের কবজিতে রোলেক্স এর কালো ঘড়িটি আলোকে দুটিতে ঝিলিক দিয়ে উঠছে। ঝুঁকে থাকা মাথাটা যেই উপরে তুলতে নেই, তখনই হরিণী দিগল চোখ দুটি প্লেটের দিকে বজায় রেখে ভাত চিবোনো শুরু করে। বুঝতে দিতে চায়নি যে এই অল্প সময়টুকুতে বিশিষ্ট খ্যাক শিয়ালকে দেখে নিয়েছে ফিহা। অন্যদিকে ফিমা গ্লাসে চুমুক দিয়ে এক দৃষ্টিতে দেখতেই কখন যে ঠোঁট থেকে গ্লাসটা সরে ঝর্ণার মতো পানিটা চড় করে ভাতের প্লেটের উপর পড়ছে, সেদিকে তার খেয়াল নেই। আফসানা তা দেখতে পেয়ে আহম্মকের মতো একবার ফিমার দিকে তাকাচ্ছেন, তো একবার চোখ ঘুরিয়ে প্লেটের দিকে। গাদা মিষ্টিত বন্যার দিকে বিস্মিত নয়নে তাকান তিনি। পানির গ্লাসে চুমুক দেওয়া স্থগিত করে পুরোদস্তুর উচ্চ কণ্ঠে ধমকে উঠলেন, প্লেটে কী করছিস এগুলো? আচমকা এমন বজ্র হুঙ্কারে মারাত্মক শিউরে উঠলে হাত থেকে ফস করে গ্লাসটা পড়ে যায়। যেটুকু পানি অবশিষ্ট ছিল গ্লাসে তা দিয়ে পুরো প্লেট পুকুর বানিয়ে ফেলে। থতমত খেয়ে চরম অপ্রস্তুত হয়ে গেলে তৎক্ষণাৎ আমতা করল, আমি সরি খালামণি, আসলে দাঁড়াও, ঠিক করে দিচ্ছি, ওয়েট করো। দ্রুত নিজের বদচোরামি ঢাকার জন্য ব্যস্ত ভঙ্গিতে একটা ন্যাপকিন তুলে মুছতে থাকে ফিমা। এখন থেকে খালামণির সামনে খুব খুব সাবধান থাকতে হবে। একটুখানি ভুল কঠিন সর্বনাশ। সবাই কিছুক্ষণের ভেতর নিজ নিজ কাজে মগ্ন হয়ে গেলে সেখান প্রচণ্ড সতর্ক হলো আরেকজন মানুষ। ঠিক আফসানার বাঁদিকে বসা মেয়ে মুখটির পানে এক পলক কোনা দৃষ্টি ছুড়ে নিঃশব্দ প্রস্থান করল সুদেহী আগন্তুক। ফিহা বুঝতেও পারল না ওকে যে প্রখর চক্ষু কোণে আবদ্ধ করা হয়েছে। নিকষ কয়লা বর্ণ অন্ধকারে ডুবে আছে নিস্তব্ধ রুম। কুটকুটে অদ্ভুত এক রহস্যময় ঘনঘাটা ছড়িয়েছে। বুঝতেই পারছে না সে কি চোখ খুলেছে নাকি অলীক স্বপ্নে। ভিভোর ঘড়ির টিকটিক আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছে দোকানে। হঠাৎ কোত্থেকে যেন ধূপ ধূপ করে সূক্ষ্ম চোরা আওয়াজ শুনতে পেল, মৃদু মৃদু। 1 মিনিট, এটা কিসের শব্দ? মনে হচ্ছে কেউ নিরিবিলি পায়ে প্রচণ্ড সতর্ক হয়ে হাঁটছে। তৎক্ষণাৎ সমস্ত ঘুম হাওয়ায় উড়িয়ে গিয়ে ব্যস্ত প্রতিভ হয়ে শব্দটা শোনার চেষ্টা করলো ফিহা। ভুল নয়, একেবারে ঠিক। একজোড়া পায়ের আওয়াজ খুব সাবধানে কায়দায় এগোচ্ছে ঠিক এই রুমের দিকে। শব্দটা এত আস্তে, এত ধীরে হচ্ছে যে ঘড়ির টিক টিক শব্দের আড়ালে মাঝে মধ্যে ঢাকা পড়ে যাচ্ছে। খুট করে কিছু খোলার শব্দ হলো। এইমাত্র চমকে উঠার পূর্বেই কেন জানি ওর মনে হলো রুমের দরজাটি খুলেছে কেউ। ফিহা নিঃশ্বাসের ভেতর প্রবল অস্থিরতা ধকধক করে টের পাচ্ছে অনবরত। অস্বাভাবিক ঘামে প্রচণ্ড ঘেমে উঠেছে ওর ভয়ার্ত শরীর। পিঠের শির দ্বারা বেয়ে হিমশীতল হাওয়াটা শিরশির স্পর্শে বেয়ে যেতে ধপ করে শোয়া থেকে উঠে বসল ও। অস্থির চিত্তে ডানে বামে বিচলিত দৃষ্টি বোলাতে ঝাট করে কাঁথা সরিয়ে এক দৌড়ে জ্বালিয়ে দিল বাতি। বুক ফুলিয়ে ফুলিয়ে উত্তপ্ত নিঃশ্বাস নিতেই দেখল রুমে কেউ নেই, খালি। কিন্তু অচেতন মনটা তখনও শক্তভাবে জানান দিয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে এখানে কেউ ছিল, এখানে কেউ চোরের মতো নিঃশব্দ পায়ে হেঁটেছে। হঠাৎ অস্থির চিত্তে লম্বা নিঃশ্বাস নেওয়া ফিহা দরজার দিকে চাইতেই বিড়মি খাওয়ার মতো ঝট করে দুপা পিছিয়ে গেল। শুয়ে পড়ার পূর্বে স্পষ্ট মনে আছে দরজার নবটা ও লাগিয়েই ঘুমিয়েছিল, কিন্তু এখন সেই নবটা খুলে দরজা কিঞ্চিৎ পাক হইয়াছে। পাক দিয়ে দেখা যাচ্ছে কয়লাবর্ণ অন্ধকার। চমচমে ভীতিগ্রস্ত মন অজান্তেই তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়াটি জিহ্বার আগায় পড়তে শুরু করেছে। নির্বাক, হতবাক, বিমূর্ত হয়ে প্রচণ্ড ভয় নিয়ে পা পিছাতেই কিছুক্ষণ পর কি যেন জ্বলন্ত ফুলকির মতো দরজার ওদিকে ফাঁক দিয়ে দ্রুত বেগে ছুটে গেল হকচকিয়ে। ফিহা আঁতকে উঠতেই তাড়াতাড়ি বিছানায় পা তুলে কুঁকড়ে গেল। প্রচণ্ড ভয়ে থরথর করে
ভেতর কোণ পর্যন্ত কাঁপতে মনে মনে আল্লাহ বলে জপ শুরু করে যাচ্ছে। মাথার উপর ঘূর্ণায়মান ফ্যানের প্রবল বাতাস থাকা সত্ত্বেও গোসলের মতো ঘাম দিচ্ছে ফিহার আশঙ্কিত দেহ। তবু বুকের ভেতর সৎসাহস জাগ্রত করে চোখ মেলে চাইতেই হঠাৎ ডান হাতের নিচে কিছু একটা অনুভব করল ও সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখল হাতের কাছাকাছি ওর সেল ফোন। মরুর বুকে তৃষ্ণার্ত পথিক যখন জলের উষ্ণ দেখতে পেয়ে চঞ্চলকর অনুভূতিতে পাগল হয়ে যায়, তেমনি প্রাণপূর্ণ উচ্ছ্বাসে ফিহা দ্রুত ফোনটা হাতে তুলে ডায়ালের জন্য হাত চালাতেই থাকে। শুকনো গলায় পরপর দুটো ঢোক গিলে কাঁপা কাঁপা হাতেই কলটা বসিয়ে কানে চাপল। টুট টুট বাজনাটা শোনার মাঝে একটা বারও খোলা দরজার দিকে তাকাচ্ছে, আরেকটা বার কল রিসিভ হবার জন্য প্রচণ্ড উদ্গ্রীব হচ্ছে ও 3টে রিংয়ে বেজে আচমকা কলটা রিসিভ হতেই ভয়ার্ত ফিহা চোখ মুখ খিচে বলল, আপু অপর রুমে আসো, তাড়াতাড়ি আসো, একদম দেরি করো না। এখানে কেউ আছে, তুমি এক্ষুনি এসে নাম্বারটা চেক কর। অর্থসমাপ্ত কথার মাঝে অমন ধারালো কণ্ঠস্বর শুনে টান টান অস্থিরতা ছুড়ছুড় হয়ে যায়। একই কাণ্ড, মেয়েলি কণ্ঠটা এরকম শোনাচ্ছে কেন? আকস্মিক এই পুরুষ কণ্ঠের রহস্য উদ্ঘাটন বাদ দিয়ে ফিহা উল্টো দ্বিগুণ চিন্তিত হয়ে বলল, তোমার কণ্ঠটা এমন খ্যাক খ্যাক লাগছে কেন আপু? তুমি কি আমার সঙ্গে ছেলে কণ্ঠের অ্যাপস দিয়ে ফাইজলামি করছো? চূড়ান্ত গর্তবের মতো অসহ্যকর কথাটি শুনে কলের বিপরীত পাশে থাকা মানুষটি প্রচণ্ড রাগে থমথমে করে উঠল। এরকম ফালতু কথাবার্তা তার গুরুত্বপূর্ণ কাজের টাইম মোটেও সহ্য হচ্ছে না। বিরক্তি ধ্রুব চরম ক্রোধের স্বরে ক্ষিপ্ত হয়ে বলল, ফ্যান্টাস্টিক সিনারি, কাকে কল দিয়েছিস নিজেই জানিস না? আর ইউ ক্র্যাকিং এ জোক? আকাশ থেকে ঠাস করে পড়ার মতো আশ্চর্য হয় ফিহা। কান থেকে ঝড়ের গতিতে ফোনটা নামিয়ে দেখল ইংরেজি বর্ণমালায় বড় বড় অক্ষরে লেখা, সাইদ ভাই। রক্তশূন্য মুখে বরফের মতো জমে যেতেই সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয় ও ফোনটা বালিশের দিকে ছুঁড়ে মেরে স্তব্ধের মতো কঠিন লজ্জায় সারা মুখে কুঁকড়ে গেল। কী করলো এটা? কাকে কল দিয়ে ফেললো ও? অতিমাত্রায় তাড়াহুড়া করতে গিয়ে ডায়াল প্যাডে এই লিখে চার্জ দিতে ভুলবশত সাবিলা নামের জায়গায় সাইদ নামটা টাচ হয়েছে। দ্যাট এখন ওই ব্যক্তি কি না কি ভাববে। রাত এখন 3টা বাজতে 15 মিনিট বাকি। আর এখন এই সময় কাউকে কল দিয়ে উদ্ভট কথা বললে যে কারো মেজাজের অবস্থা খুনে খুনে টাইপ হবে। ফিহা বিছানা থেকে নেমে এক গ্লাস পানির জন্য ঝটিতে বেগে নেমে যায়, কিন্তু টেবিলের জগ পানি শূন্য। তলানিতে অল্প একটু পানি জমজম করে উঠলেও তাতে ভিজবে না ওর গলা। না চাইতেও বুক পড়া সাহস নিয়ে দরজার বাইরে পা রাখে ফিহা। ওর ঘরটা মাঝখানে, ফিমার ঘরটা বাঁদিকে এবং সর্বডানে একটু দূরত্বে যে বদখাদ্য মেজাজি লোকটার ঘর। সরু সরু দুটো আচমকা কৌতূহলের চাচে কুঞ্চন হয়ে করে দেখল বাঁ দিকের দরজাটাও ফ্লোরের মাঝে অল্প যেটুকু ফাঁক থাকে সেখান থেকে এক চিলতে আলো বেরোচ্ছে। অর্থাৎ ঘরের অধিকারিণী এখনও ঘুমোয়নি। এত রাত অবধি কখনো ফিমাকে জাগতে দেখা তো দূরের কথা, পরীক্ষার রাতেও নাকে তেল দিয়ে পড়ার মতো শক্ত অভ্যেস তৈরি করেনি ও। ব্যাপারটা স্বাভাবিক ঠেকল না ওর কাছে। উৎকণ্ঠায় জর্জরিত মন নিয়ে দরজায় ডান হাত বসিয়ে মৃদু চাপ দিল, কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ। ইচ্ছে করছে এক্ষুনি দরজায় করাঘাত করলে আসল ব্যাপারটা কি সেটা জেনে নিতে, কিন্তু তা করা যায় না। রাত বড় গভীর, তার উপর ভুলবশত খালামণি বা সুপিয়া খালা জেগে উঠলে আরেক প্রস্থ রণতর্ক বেঁধে যাওয়ার আশঙ্কা আছে। ফিমার দরজা থেকে সরে চক্ষু নত করে হাঁটা দিতে বরফের মতো ফের জমে দাঁড়ালো ফিহা। ডান দিকের হাট থেকে খোলা রুম থেকে ফর্সা আলোটা মেঝের উপর চেয়ে আছে।
জায়গাটা তুলনামূলক কম অন্ধকার। ভেতরে ফ্যানের শোষ বাতাসে দরজার দুপাশে থাকা খয়েরি রঙের লম্বা পর্দাগুলো দুলছে প্রচুর। দলছুট মেঘের মতো এক ফালি পর্দা বাতাসের তোপে ফুলে পেঁপে উঠতেই তার ফাঁক গলে উন্মোচিত হলো চক্ষু কোমল প্রশস্ত খোলা জানালার ধার সংলগ্ন সুদেহী দীর্ঘ উচ্চতা বিশিষ্ট পুরুষ মূর্তিটি নীরবে দাঁড়িয়েছে। সাদা রঙের ফর্মাল শার্টটি এখনো খোলেনি। পরনের কালো প্যান্টটির পকেটে দুহাত গুজে শুনশান প্রকৃতির রাত্রিকালীন রূপটুকু উপভোগ করছে। ফিহা ভাবেনি এভাবে এরকম না জানিয়ে তারই রুমের বাইরে থেকে তার ভীষণ পরিবর্তনীয় ব্যাপারটি লক্ষ্য করবে। হ্যাঁ, তার ভেতরেই পরিবর্তন এসেছে। আগের চেয়েও দৈহিক গঠন বেশ পুরুষ্ঠ ও কাটা কাটা এক ধারালো সৌমর্ষ সৌন্দর্য অঙ্গতে ফুটে উঠেছে। তবে তার এই দাঁড়ানো ভঙ্গি আর পিছন দিকের দৃশ্যটুকু পুরোপুরি যাত্রীর শ্রেণীর কোনো এক বিশেষ দিকটাতে ইঙ্গিত করছে। স্পষ্ট বোঝা যাচ্ছে না। অভূত ঘটনায় আশ্চর্য হয়ে ফিহা ঢোক গিলতে যাবে ঠিক তখনই উক্ত পুরুষটি দরজামুখো কি একটা যেন দেখতে নেয়। বোধহয় তার উর্বর দক্ষ রিলেক্স ইন্দ্রিয় কিছু একটা আঁচ করতে পারে। আচ্ছা, এখানে হবে রিফ্লেক্স ইন্দ্রিয় কিছু একটা আঁচ করতে পারে। তবে খুব বেশি সময় ধরে দরজার পানে তাকায় না। অতন্দ্র নির্বিকার শীতল চোখ দুটো জ্যোৎস্না চড়ানো চাঁদনি মায়ায় নিষ্পলক হয়ে যায়। ফিহা আকস্মিক খাওয়াটুকুর জন্য দ্রুত দরজার পাশে সটকে পড়েছিল। সে ওকে একটুর জন্য দেখতে পায়নি, তবে দেখতে পেয়েছে কিনা কে জানে। ফিহা ধরা না পড়ার জন্য স্বস্তিতে বুক ভর্তি দম নির্গত করতেই চুপচাপ সিঁড়িটা ধরে নামা শুরু করে। জানালার কাছে দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে বিপ বিপ ভাইব্রেশনের জানান দিয়ে গলা সে। রাত 3:30টার সময় বুক উজাড় করে বাতাসে তার কপালের উপর ছুঁতে থাকে চুল। পকেট থেকে ফোনটি বের করে স্ক্রিনের পানে দৃষ্টি রেখে অতঃপর কলটি কানে ঠেকিয়ে শুনল। হ্যালো, ডিস্টার্ব করলাম না তো? আমি বলছি, এত রাতে বিরক্ত করছি বলে কোনো সমস্যা হবে? প্রায় 25 কিলোমিটার দূর থেকে আগত কণ্ঠটি শুনে সম্মানের জায়গা থেকে প্রাপ্য সম্মানটুকু বজায় রাখল সাঈদ। অত্যন্ত সম্ভব স্বরে ক্ষান্ত জবাবটুকু রাখল, আমি বিরক্ত হচ্ছি না। খুশি হলাম যে এখনও আপনি পুরনো দিনের মতো আচরণ করছেন। থ্যাংক ইউ ফর দিস প্লেজার ট্রিটমেন্ট। বলুন। থ্যাংক ইউ বলো না, এত রাতে কল দেওয়াটা শোভা পায় না। তবু পরিস্থিতির কাছে ঝুঁকে পড়ে দিলাম। তুমি নিশ্চয়ই এখন ব্যস্ত নও? সময় হবে কিছু ব্যাপার নিয়ে আলোচনার জন্য। আপনি বলতে পারেন। ব্যস্ত হলেও আমি আপনার জন্য সদা ফ্রি। বয়সের ভারে ব্যক্তিটি রোগা রোগা সুরে ভীষণ নির্বার চিত্তে এ প্রান্তের ধৈর্যশীল পুরুষটির কাছে সম্পূর্ণ আলোচনাটি উপস্থাপন করে। পুরো সময় মনোযোগ সহকারে শুনে নেওয়া সাঈদ মাঝে দু একবার জি হ্যাঁ ঠিক আছে শব্দটি ব্যবহার করল। এর চেয়ে বাড়তি কথাবার্তার বিশেষণ উচ্চারণ করল না সে। অতঃপর দীর্ঘ 18 মিনিটের পূর্ণাঙ্গ আলোচনাটি সমাপ্ত করে এক বুক গভীর লম্বা নিঃশ্বাস ছাড়ল সে। গণিতে 4টের কাছাকাছি সময় নির্দেশক দিতেই দেওয়াল ঘড়িটা থেকে দৃষ্টিচ্যুত করে রুম থেকে বেরোয় সাঈদ। গলাটা গ্রীষ্মের 40 ডিগ্রি সেলসিয়ামের মতো খড়খড়ে শুষ্ক হয়ে আছে। পিপাসার আশ মেটাতে অন্ধকারের মধ্যে দিব্য দৃষ্টি নিক্ষেপ করে হাঁটা ধরে সে। এ বাড়ির নারী নক্ষত্র তার মস্তিষ্কের ভেতরে মানচিত্রের মতো গেঁথে নেওয়া। ঘুটঘুটে অন্ধকার সত্ত্বেও দেদারসে নিচের নিকষ কালো আধার পুড়ে এগিয়ে চলল সে রান্নাঘরের দিকে। হঠাৎ দৃষ্টি যুগল আবদ্ধ হলো চরম প্রত্যাশাহীন কাণ্ডে। রান্নাঘরের দরজা সংলগ্ন চৌকাঠে থেমে যেতে নির্বাক চক্ষুতে ভেতরের ঘটনা লক্ষ্য করল সাঈদ।
পেট মোটা স্বচ্ছ কাচের বয়ামটি দুহাতে ধরে গাল ফুলিয়ে ফুলিয়ে কিছু একটা খাচ্ছে। দু চোখ তৃপ্তির পরশে বন্ধ। বয়ামটি দেখে বুঝতে পারল আমের আচার, বসন্তী কমলার চমৎকার মিশেলে ঢেকে রয়েছে ছিপছিপে গড়নের সদ্য ফুটে ওঠা কোমল পুটপুটে কুমারী সৌন্দর্য। গোলাপি রাঙা নরম ঠোঁট দুটি তেলে মাখো মাখো এবং দেখতে অতিশয় নিখুঁত দুটি আদরে আকর্ষণ। বড় উপভোগ্য মনে তৃপ্তি সহকারে আচারের টক ঝাল মিষ্টি স্বাদটুকু চুরি করে নিচ্ছে। আরেক টুকরো চুরির আকাঙ্ক্ষায় চক্ষু মেলে হাসি হাসি ঠোঁটে তাকালে হঠাৎ ঘোর অমাবস্যার কক্ষণের মতো অন্ধকার নেমে আসে ওই সপ্তদর্শীর মুখে। সপ্তদর্শী ভীষণ ভয় পেয়ে ঢোক গিলতে গিলতে জিভ জড়ানো তোতলানো সুরে বলল, আর খাবো না। আসন্ন বিপদের দমকা পেটানো অবস্থাকে ওর নিকটবর্তী আসতে দেখে মুখ বিবর্ণ হয়ে যায় ফিহার। পায়ে পায়ে ধীরভাবে এগোনো কঠিন জাঁচের নির্বিকার ব্যক্তিটি ওর শুকিয়ে যাওয়া মুখ পানে গভীর আওয়াজে শুধায়, এটা কি আচার খাওয়ার টাইম? বুকের ভেতর কোন পর্যন্ত জমে যাওয়া ফিহার মুখ গলা নিঃসৃত হয়ে একটা শব্দ বেরোলো না। 17 বছরের এই ছোট্ট জীবনে স্রেফ সামনে দাঁড়ানো ব্যক্তিটি বাদে আর কোনো পুরুষকেই তেমন ভয় নজরে স্থ হয়নি। এখনই বা কেন হচ্ছে সেটাও নিশ্চিত রূপে বলা যাচ্ছে না। ফিহা বয়ামটা চুলার পাশে আস্তে করে নামিয়ে সাহস সঞ্চয়ী কণ্ঠে বলল, মা বাড়িতে আচার বানায় না, তাই এখানে এসে খালামণির বানানো আচারটা চুরি করে খেয়েছি। পরের অংশটুকু তার মুখ থেকে পূরণ করতে শুনে চোখ নিচু করে ফেলে ফিহা। কোনো কিছুই যে শৈশবের মতো অবাধ স্বাধীনতায় মুক্ত নেই সেই আগের মতো অনুমতিবিহীন কাজকর্মের স্বচ্ছনতা। তা মনে প্রাণে বুঝতে পেরে চোখের প্রান্তে ঝুলা নীরব পানিটুকু সযত্নে মুছে নেয় ও কোনো এক অদ্ভুত কারণে সামনে থাকা ব্যক্তিটি কিছুই ওকে বলল না, তিক্ত কথা শোনালো না, বরং পিছ থেকে দুটো ক্যান বের করে সে বেরিয়ে পড়ল রান্নাঘরের ত্রিসীমানা থেকে। বা হাতের উল্টো পিঠে সজল চোখের পাপড়ি ঘন অংশে এক বিন্দু অশ্রুটা মুছে নিল ফিহা। 2 হাত বেসিনের ট্যাপে ধুয়ে বয়ামটা জায়গা মতো রেখে নিজেও চলে এলো আপন রুমের ভেতর। আসার সময় মেঝে চাওয়া বর্ষা আলোটা ঘুটঘুটে অন্ধকারে পরিণত ছিল। সেই নির্দিষ্ট দরজাটি ছিল বন্ধ এবং ভেতরকার লাইটও ছিল নেবানো। পুরপুরে মনের ওপর একরাশ অপরাধবোধের প্রচ্ছদ লেগে সবটুকু চঞ্চলতা উড়াল দেওয়া পাখির মতো পালিয়ে গিয়েছে। নেই আর। দরজা বন্ধ করে শূন্য বিছানায় উঠে পড়তেই হঠাৎ খেয়াল করলো বালিশের পাশে একটি ক্যান। কি আশ্চর্য কাণ্ড! ক্যান তো সঙ্গে নিয়ে আসেনি, তাহলে জলজ্যান্ত একটা ঠান্ডা ক্যান ওর বিছানায় কি করছে? আশ্চর্যই হাতে তুলে নিতেই দু চোখ বিস্ফোরিত হয়ে থমকে যায়। একটু আগেই একই রকমের দুটো ক্যান নিয়ে যে ব্যক্তিটি ওর সামনে দিয়ে প্রস্থান করলো, সেই ব্যক্তি কি ওর বিছানায় দ্বিতীয় ক্যানটি রেখে গেছে? কি আশ্চর্য ব্যাপার! আফসানা সকাল থেকে বঞ্জির মুখের দিকে অবসন্ন অবস্থা লক্ষ্য করছেন। মুখটা শুকনো, ম্লান ও বিষণ্ণ হয়ে এইটুকুনি দেখাচ্ছে। কি এমন হতে পারে যে রাতারাতি ওর মুখের অবস্থা বিধ্বস্ত সঙ্গীন হয়ে গেছে? বড় বঞ্জি ফিমা বাস ধরার তাড়া থেকে চটপট নিয়ে করে নাস্তাটা ছাবার দিচ্ছে। ছেলেটা বাড়িতে নেই। সূর্য ওঠার আগেই প্রায় অন্ধকার ঘন ভোরের মাঝে ট্র্যাকস্যুট পরে 3 মাইল পথ জগিংয়ের জন্য চলে যায়। নিত্য চকবাঁধা রুটিন। সূর্যের হালকা তাপে লাল বর্ণ হওয়া মুখে ঘর্মাক্ত টি-শার্ট ভেজা দেহ, ক্লান্তিমাখা চোখ দুটোতে রাজ্যের চৌকসতা পুঁজি করে প্রতিদিনের ওয়ার্কআউট শেষে বাড়িতে ফেরে সুপিয়া নাস্তার কাছে ব্যস্ত। চুলা থেকে গরম গরম ছেঁকে আনা পুলকো পুলকো রুটি সকলের প্লেটে হাসি মুখে তুলে দিচ্ছেন। আফসানা এবার একদণ্ড ব্যাপারটা হজম করতে না পেরে
সুস্পষ্ট মুখে পিহাকে শুধিয়ে ওঠেন। তোর কি হয়েছে বলবি? সে কখন থেকে দেখছি মুখটা কালো করে বসে আছিস, কিছু খাচ্ছিস না, কিছু নিচ্ছিস না, কোনো সমস্যা হয়েছে? কিছু বলবি? টেবিলের দিকে মাথা নিচু করে থাকে ফিহা। শান্ত ও স্বাভাবিক স্বরে বলল, আমি বাসায় যাব, আমি এখানে থাকতে চাচ্ছি না, মন বসছে না। বাবাকে বলে দাও আমাকে বিকেলে এসে নিয়ে যেতে, আমি ব্যাগ দুটো দুপুরের ভেতর গুছিয়ে নিব। ঝড়ের বেগে চলা এমন উদ্ভট কথাগুলোর বিন্দু বিসর্গ বুঝতে পারলেন না আফসানা। হা হয়ে যাওয়া মুখটা কিঞ্চিত সামাল দিয়ে বললেন, কি সমস্যা হয়েছে খুলে বলতো। কোনো ঝামেলা হয়েছে এটা তো নিশ্চিত বুঝতে পারছি, না হলে আমার বাসায় এসে কখনো এই ধরনের ফালতু কথা তুই বলতি না। গলা ছেড়ে কাশ। ফিহা আনত চোখ দুটো আফসানার দিকে রাখলো এবার। এতক্ষণ যাবৎ তর্জমা করা কথাগুলো প্রশস্ত মুখে প্রস্তুত করে গুছিয়ে বলল, বুঝ হওয়ার পর থেকে এখনও অবধি বাবাকে ছাড়া থাকিনি খালামণি। ছোটোবেলায় থাকতাম, সেটা অন্য ব্যাপার। এখন পরিস্থিতি অন্য, তাই চাচ্ছি বাবার কাছে ফিরে যাব। বাবা আমার শাসন ছাড়া ডায়াবেটিসের ওষুধ খায় না। কালো রাতের দিকে মনে করিয়ে না দিলে খেত না। আমি যে নিজের দিকটা চিন্তা করে তোমার কাছে নিরাপদে থাকার আরাম খুঁজছি, সেদিকে বাবাকে দেখে রাখার মতো মা ছাড়া কেউই নেই। এদিকে মাও সারাদিন সংসারের কাজে প্রচুর ব্যস্ত থাকে, নিজেও অসুস্থ মানুষ। কী করা যায় তুমিই বলো? সম্পূর্ণ ব্যাপারটা স্বচ্ছ পানির মতো বুঝতে পেরে আফসানা কিছুক্ষণ চুপ রইলেন। স্বল্প সময় আগে নাজনীন ও বোনজামের সঙ্গে এক প্রস্থ কুশলী বার্তা সেরেছেন তিনি। বলা বাহুল্য, বোনজামাই তার আদরের ছোট মেয়েটির প্রতি তুলনামূলক বেশি দুর্বল। নাজনীনের দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হবার খবরটি যখন সব দিকে চাউর হয়ে যায়, তখন এক মনে বেশিরভাগ মানুষই চাচ্ছিলেন এইবার পুত্র সন্তান দেখা মিলুক। কিন্তু আল্লাহ পাকের রহমত প্রদত্ত সন্তান হিসেবে ভূমিষ্ঠ হয় একটি ফুটফুটে কন্যা সন্তান। কন্যার মুখ দেখে অনেকের মুখে কালি লেপে গেলেও নিয়াজউদ্দিন ছিলেন আনন্দের উদ্বেলিত খুশি মুখ। নিজ মা হালিমা খাতুন যখন পুত্রের জায়গায় কন্যার মুখ দেখে দূরচাই ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সেদিনও এক বিন্দু দুঃখবোধ পোষণ করেননি নিয়াজ। নিদেন পক্ষে ছোট কন্যার ঝুলিতে দাদির আদরটুকু কখনো না জুটলেও শ্রী নাজনীন ও বাকি সবার ভালোবাসায় বড় হয়েছে তার ছোট কন্যাটি। সেই কন্যাকে খালার বাড়িতে পাঠিয়ে দিয়ে বাবা মার অন্তর যে মরুভূমির শূন্যতার মতো খা খা করে উঠছে, তা এ প্রান্তর থেকে টের পান আফসানা। কিছুক্ষণ ভেবে চিনতে ওর বাবার দিকে শান্তভাবে মুখটা বুলায়। তুই কি চাচ্ছিস আমি বুঝেছি সেটা, কিন্তু তোর বাবা অনুরোধ করেছে, তোর বাবা নিজে বলেছে তুই আমার এখানে থাকলে তিনি সেদিকে নিশ্চিন্তে থাকবেন, ওদিককার ঘটনা নিয়ে ঠান্ডা মাথায় ভাবতে পারবেন। এখন তুই যদি যাওয়ার চিন্তা করে ফিরে যাস, তখন ব্যাপারটা কীরকম দাঁড়াবে ভেবে নিস। যুক্তিপূর্ণ কথার প্রেক্ষিতে চুপ করে থাকলো ও। বাবার মতো প্রচণ্ড একঘেয়ে মানুষ শুধু ফিহার জোরাজুরিতে কথা পালন করার অবস্থা রাখে, সেখানে দ্বিতীয় ব্যক্তি এমনকি মাও যদি চেষ্টা প্রচেষ্টা চালাতে চায়, তখন বাবার রাগ সামলাইকে সারাদিন অমানসিক খাটাখাটনির পর যখন ক্লান্ত জীর্ণ শরীরটা নিয়ে বাসায় ফেরে, তখন বাবার ক্লান্ত পরাক্রান্ত মুখটা দেখলে মন খারাপ হয় তার। ইচ্ছে করে এক্ষুনি পড়াশোনার মতো বিলাসবহুল ব্যাপারটা যদি বাদ দিয়ে বাবার কাঁধ দুটো থেকে বিশাল খরচের বোঝাটা নামিয়ে নিত, কিন্তু পারে না বলতে। কথাটা শুনলে বাবা কীরকম দুঃখে পাবেন নিজের অপারক অবস্থার জন্য, সেটুকু ফিহার উঠতি মন একটু হলেও বুঝে। পাশ থেকে ফিমা পুরো দস্তর কাহিনী দেখে এমন আলগা ও ন্যাকা ন্যাকা ঢঙ্গের জন্য দারুণ বিরক্ত হলো। বাবাকে বাবার মতো থাকতে দেওয়ার প্রয়োজন। তার ব্যাপারে এত মাথা ঘামানোর কী আছে? পুরুষ মানুষ বাইরে রোজগার করতে গেলে শরীর একটু আধটু যে ঘামবেই, তাই বলে কি এখন অর্থহীন ব্যাপারে খামোখা চিন্তা আনতেই হবে?
যত সব ফালতু তামাশা। আফসানা ওর ব্যাপারটায় সরল একটা উপায় ধরিয়ে বলল, তোর ফোন আছে না বুড়ি? ফিহা চোখ তুলে মৃদু ভঙ্গিতে মাথা নাড়িয়ে জানালো, আছে, কিন্তু সিমে ব্যালেন্স নেই। মুখ ফুটে রিচার্জের কথাটা বাবাকেও বলতে পারেনি ও। হাতের স্যামসাং সেটটা কেনার পরপরই বাবার চাকরিটা হুট করে একদিন চলে যায়। দীর্ঘ 8.5 মাস বাবার চাকরি ছিল না। চাকরিবিহীন 8টা মাস কতটা বিপন্ন, করুণ, ভয়ঙ্কর অবস্থার ভেতর দিয়ে দিন গুজরান করেছে তা আজ পর্যন্ত বাইরের মানুষ আজ করতে পারেনি। মাথার উপর দোতলা বাড়ির স্থায়ী ছাদটুকু ছিল বলে কেউ বুঝতে পারেনি কতটা সংকটকালীন অবস্থা ওরা 4 দেওয়ালে কাটিয়েছে। জিনিসপত্রের লাগাম ছাড়া দাম, 2 বোনের পড়ার খরচ, সংসারের যাবতীয় ব্যয় হিসেবে পেছনে সবটুকু সঞ্চয়কৃত অর্থ নিমিষেই হাওয়া হয়ে যায় বাবার। এরপর যদিও চাকরি জুটেছে, কিন্তু নির্দিষ্ট একটা বয়সসীমা অতিক্রমের ফলে ভালো বেতনের চাকরি জোটেনি। আর নিয়াজের নীতিপরায়ণ স্বভাব এবং ভদ্র শিষ্টাচার জ্ঞানবোধ এত কঠোর ছিল যে চরম দুরবস্থার দিনেও আত্মীয়স্বজন বা আফসানার কাছে হাত পাতেননি তিনি। স্রষ্টার অশেষ অদৃশ্য কৃপা ছিল বলে তিনি উতরে এসেছেন বিভীষিকার দিনগুলো। আফসানা চেয়ার থেকে উঠে টেবিলের অর্ধেকটা ঘুরে ফিহার পাশে গিয়ে বসলেন। মাথায় স্নেহের স্পর্শ বুলিয়ে বুলিয়ে নরম কণ্ঠে বললেন, বাপের মতোই স্বভাব পেলি রে তুই। কোনো কিছু লাগলে যে মুখ ফুটে বলতে হয় এটা জানিস না? আমি তো অন্তর্যামী হয়ে তোর মনের খবর ধরতে পারবো না ফিহা। তোর বাপটাও চাকরি যাওয়ার কথা গোপন রেখে ভালোই পুনের কাজ করে দেখালো। একটা মুহূর্ত ভাবেনি বড় আফার কাছে একটু না বলেই না হয় দেখি। এখন তুইও দেখছি সেই একই পথে হাঁটা লোক। তোর নাম্বার দুটো নাস্তা খেয়ে সঙ্গে সঙ্গে মেসেজ করে পাঠাবি, দেরি করবি না। যদি দেখি মেসেজ পাঠাসনি তাহলে তোর খবর আছে বলে দিলাম। শাসন নম্বরে কথাগুলো বুঝিয়ে আফসানা ড্রাইভার সহ অফিসের জন্য বেরিয়ে পড়লেন। খালামণির রামদমক খেয়ে বাস ধরা বাদ দিয়ে তার গাড়িতে রওনা দিল ফিমা। সুপিয়ে এসে ছোট্ট ট্রে থেকে 1 কাপ চা টেবিলে নামিয়ে রেখে বললেন, আমাগো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লিগেই কইছে, দুনিয়ায় মাইয়েরা হইল জান্নাত। জান্নাত কোনোদিন দুঃখ দিতে পারে না। রৌদ্রস্নাত দুপুর, বেলা 11টা তেজি, সূর্য দিগন্দিক 38 ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রা ছড়িয়ে বিষম দাপট দেখাচ্ছে। সোনালি আলোকছটা গাছের পাতায় পাতায় ছড়িয়ে শুষ্ক চৌচির করছে দূর দূরান্তের জনপদ। JS লেখা শব্দটি শোভাবর্ধক বাড়িটির বড় বড় শক্ত গেটের কাছে টয়োটো এলিয়েন ব্র্যান্ডের সাদা গাড়িটি দুবার উৎকণ্ঠে হর্ন বাজালো। গেট খুলে একটা গার্ড বাইরে দাঁড়ানো। নতুনের মতো চকচকে সাদা গাড়িটি দেখে চটজলদি ভেতরে আসার পথটুকু উন্মুক্ত করে দেয়। গেট প্রান্ত থেকে ড্রাইভার ওয়ের লম্বা প্রশস্ত পথটুকু অতিক্রম করে বাড়ির সম্মুখ সীমানায় থামতেই একসঙ্গে 4টি দরজা খটাস করে শব্দ করে খুলে যায়। 4টি দরজা দিয়ে বের হয় 4 জন যুবক। প্রত্যেকের বাহ্যিক বৈশিষ্ট্য কেমন আলাদা ধাঁচের, স্বকীয় এবং দেখতেও বেশ স্মার্ট। যে ব্যক্তিটি ড্রাইভিং সিটে বসা ছিল সে নিজের তর্জনীতে চাবির রিংটা 4 পাক ঘোরাতে ঘোরাতে বলল, সাইদ বাসায় নেই। ব্যাপারটা ভালো হলো না। গ্যারেজে ওর ব্ল্যাক মাম্বাটা দেখতে পাচ্ছি না। ফিরে যাবি তোরা? মাথার চুল সুন্দর করে আঁচড়ানো, ঠোঁটে প্রসন্নতার সুস্পষ্ট চাপ এবং চোখ দুটো প্রফুল্ল দেখালেও ভারী কি একটা বৈশিষ্ট্য যেন লুকোনো আছে তাতে। গায়ে নেভি ব্লু জিন্স প্যান্ট এবং বুকের কাছে ফুমা লেখা পাতলা নেভি টি শার্ট। তাকে উদ্দেশ্য করে বুকে ভাঁজ করা দ্বিতীয় যুবকটি
বিরক্ত স্বরে বলল, লাবিব, আমি এজন্যই বলেছিলাম এখন এসে লাভ নেই। সাইদ এ সময় বাড়ি থাকবে না। তুই আমার কথাটা জাস্ট নোংরা টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিলি। সব সময় নিজের উগ্র মর্জিটা খাটাস শালা। লাবিব মুখ ভোঁতা করে হাতে ফোন নিয়ে দাঁড়ানো ব্যক্তিটির দিকে চাইল, কোমরে দুহাত রেখে চক্ষু কঠিন করে বলল, তুই আইচাইরা নাটক করবি না ফাহাদ। ভালো মতো জানোস এখানে কি কারণে আইছি। এখনও বুঝতে পারছিস না কত বড় ধরনের ঝামেলা ওই ফাজিলটা ঘটাতে চলেছে। আমি ওর অ্যাগ্রেসিভ ফর্মটার জন্য মারাত্মক ভয় পাচ্ছি। দোয়া কর সব যেন ঠান্ডা মাথায় শেষ করে বাড়ি ফিরুক। লাবিবের চিন্তাবিদ্ধ কথাগুলো পূর্ণ সমর্থক করেও অতল ভাবনায় মুচড়ে পড়ল ফাহাদের শান্ত মুখ। ভেবে পাচ্ছে না সামনে এখন কি হবে। হাত গণিতে নির্দিষ্ট সময়টা দেখে নিয়ে তার ঠিক ডানে দাঁড়ানো সাব্বিরকে সে বলল, ফিহার ম্যাটারটা সব কিছু ধ্বংস করার মতো সিচুয়েশন রাখে মামারা। এদিকে সাইদেরও খোঁজ পাচ্ছি না, ফাহিমেরও খোঁজ পাচ্ছি না। আর এখন এই বাড়িতে আরেক ঝামেলার আমদানি এসে বসে আছে। সব কিছু এত বিশ্রীভাবে পেঁচিয়ে যাচ্ছে যে কোথায় কি হবে বলা মুশকিল। না অন্য কিছু ভাব, আমাদের হাতে সময় খুব কম। ফাহাদের চিন্তা উৎকীর্ণ কথা শুনে উদ্বেগের পারদ বহুগুণ বেড়ে যায় সবার। সাইদ এ সময় বাড়িতে নেই, এর চেয়ে জঘন্যতম ভয়ের কথা আর দ্বিতীয়টি হয় না। এক ঘটনা ধামাচাপা দিতে গিয়ে যদি আরেক ঘটনার বশীভূত আছড়ে পড়ে, এভাবে হাতে হাত রেখে বসে থাকা যাচ্ছে না। লাবিব একের পর এক চিন্তার চক কষতেই হঠাৎ কি যেন মনে পড়ার ভঙ্গিতে সহসা চমকে উঠল। তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে বাকি তিনজনের দিকে নজরবিদ্ধ করে চেঁচিয়ে বলল, সেকেন্ড নাম্বার। ইয়েস আদিব, এক্ষুনি সাইদের সেকেন্ড নাম্বারে কল লাগা। ফার্স্ট। দেরি করিস না বন্ধু। ক্রমাগত কল দিয়েও পাওয়া গেল না সাইদকে। লাগাতার কথাগুলো ব্যর্থ হয়ে ফিরে আসছে। ফোন বন্ধ। নিরুপায় হয়ে চার মূর্তি বাড়ির অন্দরে প্রবেশ করলো। পায়ের জুতো জোড়া খুলতে খুলতে সাব্বির উচ্চস্বরে হাঁক ছেড়ে বলল, সুপি খালা আছেন? রান্নাঘর থেকে পরিচিত কণ্ঠে ডাকটা শুনে ত্রস্ত পায়ে ভঙ্গিতে এগিয়ে আসেন সুফিয়া খালা। দরজাটা খুলে আট পরে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এক মুখ হাসি নিয়ে সুদান, আয় আয় বাবারা, তোমরা আইস দেখি, আহো ভেতরে আহো, খাড়াইয়া আসো কে। শান্ত মুখে ভেতরে ঢুকলো সবাই। আসল কথাটা বলার জন্য দেরি করে না লাবিব। প্রশ্ন স্বরে বলল, সাইদের ব্যাপারে কিছু বলতে পারেন খালা?